অংশ, অর্থাৎ তোমরা জানো সকলেই পরমাণুর গঠন অর্থাৎ অ্যাটমিক স্ট্রাকচার, এই বিষয়ের উপর তোমাদের সকলের সামনে একটি আলোচনা আমি তুলে ধরতে চাইছি। তোমরা সকলেই জানো রাদারফোর্ড, বিজ্ঞানী রাদারফোর্ড সোনার পাতের উপর আলফা কণার বিচ্ছুরণের একটি পরীক্ষা করে তিনি একটি সিদ্ধান্তে উপনীত হন, অর্থাৎ পরমাণুর মডেল কীরূপ হবে এই সিদ্ধান্তে উপনীত হন। আমরা সকলেই জানি পরমাণুর কেন্দ্রকে অর্থাৎ যেখানে মধ্যস্থ ভর থাকে সেই জায়গাটায় প্রোটন এবং নিউট্রন আছে এবং তার বাইরের কক্ষপথগুলোতে ইলেকট্রন রিভলভ করছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস ইন অ্যানি অ্যাটম। ওকে, এবং এই প্রোটন পজিটিভলি চার্জ, নিউট্রন নিউট্রাল ইন চার্জ এবং ইলেকট্রন হচ্ছে মনে রাখবে তোমার নেগেটিভলি চার্জ হয়। ওকে, এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় যে এই যে পরমাণুর কেন্দ্রকে প্রোটন এবং নিউট্রন আছে এবং এর বাইরের কক্ষপথগুলোতে আছে ইলেকট্রনগুলো আবর্তন করছে। এর একটা ইলেকট্রোস্ট্যাটিক অর্থাৎ স্থির তাড়িতিক আকর্ষণ বলের মাধ্যমে এরা কিন্তু পরস্পরের সঙ্গে অর্থাৎ একটা সুসম্পর্ক বজায় রেখেছে এবং যার ফলে এরা আবর্তন করছে। আমি এবার তোমাদের এবার বোর্ডে এঁকে সুন্দর করে বিষয়টি বোঝাবো। কেমন? আমি একটা অ্যাটমিক স্ট্রাকচারের মডেল লিখেছি, অর্থাৎ এই মডেলের মাধ্যমে আমি তোমাদেরকে অ্যাটমিক স্ট্রাকচার আজকে যে বিষয়ের উপর পড়াচ্ছি সেই জিনিসটা তোমাদেরকে খুব সুন্দর করে তুলে ধরবো। আমি বলেছিলাম কেন্দ্রকে কে থাকে প্রোটন এবং নিউট্রন, ঠিক আছে? কেন্দ্রকে আছে প্রোটন এবং নিউট্রন, এর বাইরে কক্ষপথগুলোতে আছে ইলেকট্রন। প্রথম কক্ষপথে 2টি ইলেকট্রন থাকবে, পরের কক্ষপথে 8টা এবং সো অন, এইভাবে আস্তে আস্তে চলবে। এইটাকে আমরা বলি n = 1, n = 2, n = 3, n = 4। অর্থাৎ পরমাণু কেন্দ্রকে এটা প্রথম কক্ষপথ, এটা দ্বিতীয় কক্ষপথ, এটা তৃতীয় কক্ষপথ, এটা চতুর্থ কক্ষপথ, অর্থাৎ আমরা যদি এটাকে অ্যাজিউম করে নিই। কেমন? এবং এইটাকে আমরা কে সেল বলবো, কে সেল, এটাকে এল সেল বলবো, এটাকে আমরা এম সেল বলবো এবং এটাকে এন সেল বলবো, অর্থাৎ কে সেল, এল সেল, এম সেল এবং এন সেল। মনে রাখবে পরমাণু কেন্দ্রকে কি আছে প্রোটন, যেটা কিনা পজিটিভলি চার্জ, এবং নিউট্রন কিন্তু নিউট্রাল, আর ইলেকট্রন কিন্তু নেগেটিভলি চার্জড। ঠিক আছে, এই বিষয়ে আমি তোমাদের কাছে আলোচনা করব। তো এই যে পরমাণু কেন্দ্রকে অর্থাৎ প্রোটন রয়েছে, নিউট্রন রয়েছে এবং তার পাশে ইলেকট্রনগুলো আবর্তন করছে। এখন তোমাদেরকে সব থেকে যে বিষয়টা জানতে হবে, এই যে পরমাণু অর্থাৎ যাকে আমরা এটাকে বলি আমরা সবাই আগে মাস নাম্বার, এটাকে কি বলি আমরা মাস নাম্বার, মানে ভর সংখ্যা। কোনো পরমাণু ভর সংখ্যা, অর্থাৎ ভর সংখ্যা বলতে কি বুঝবো আমরা, প্রোটন এবং নিউট্রনের যোগফলকে বুঝবো আমরা ভর সংখ্যা। আমি তোমাদেরকে একটা খুব সহজ সরল এক্সাম্পলের মাধ্যমে জিনিসটা তুলে ধরছি। কেমন? সাপোজ ধরো আমি প্রথম হাইড্রোজেন অ্যাটমটাকে তুললাম, হাইড্রোজেন 1 এটাকে বলি আমরা প্রোটিয়াম, হাইড্রোজেন 1। এই যে জিনিসটা এটাকে বলবো আমরা কি অ্যাটমিক নাম্বার, অর্থাৎ যেটা নিচে থাকবে সেটাকে বলবো আমরা অ্যাটমিক নাম্বার এবং যেটা ওপরে থাকবে সেটাকে আমরা ডিনোট করব মাস নাম্বার হিসেবে। কেমন? ভর সংখ্যা, যাকে বাংলায় বলি ভর সংখ্যা। কেমন? আর এটাকে বলবো আমরা পারমাণবিক সংখ্যা। এটা জিনিসটা ভালো করে বুঝবে। কেমন? আবার ইংরেজির সাথে সাথে বাংলাটাও জেনে রাখবে। ঠিক আছে, তাহলে অ্যাটমিক নাম্বার আমি বলেছিলাম কি যে প্রোটন এবং নিউট্রনের অ্যাটমিক নাম্বার মানে হচ্ছে প্রোটন সংখ্যা এবং ভর সংখ্যা মানে মাস নাম্বার মানে প্রোটন ও নিউট্রনের যোগফল। কেমন? ভালো করে বলে দেবে যে মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন এবং নিউট্রনের যোগফল, আর অ্যাটমিক নাম্বার মানে শুধুমাত্র প্রোটন সংখ্যাটাকেই ডিনোট করে। ওকে, পি। এখন আমার প্রশ্ন যে তাহলে ভর সংখ্যা কি এবং মাস নাম্বার, মানে অর্থাৎ এই জিনিসটার ব্যাপারটা বুঝিয়ে গেলে তোমরা। সাপোজ ধরো তোমাকে এখানে দেওয়া হলো Na1123, এইটা দিয়ে বলা হলো এর অ্যাটমিক নাম্বার কত। অ্যাটমিক নাম্বার, তো যদি অ্যাটমিক নাম্বার পরীক্ষার প্রশ্ন আসে এখান থেকে, অ্যাটমিক নাম্বার হবে তোমার কত, 11। এবার যদি বলি প্রোটন সংখ্যা কত হবে, বলছে প্রোটন সংখ্যা অ্যাটমিক নাম্বার যা হয় তাই হয়, প্রোটন তাহলে 11, এবং প্রোটন সংখ্যা যা হয় ইলেকট্রন সংখ্যা আবার তাই হয়, মানে 11। যেহেতু পরমাণু নিস্তড়িত, নিউট্রাল, যে কোনো পরমাণু কিন্তু নিউট্রাল ইন নেচার, অ্যাটম কিন্তু নিস্তড়িত হয়, তাহলে প্রোটন হচ্ছে 11, ইলেকট্রন হচ্ছে 11, তাহলে নিউট্রন কি হবে, এই 23 থেকে তুমি যদি প্রোটন সংখ্যাটা বিয়োগ করে দাও, 23 মানে কি প্রোটন প্লাস নিউট্রন দুটো ঢুকে আছে, সেখান থেকে প্রোটন যদি সাবস্ট্রাক্ট করে দাও, 11টা সাবস্ট্রাক্ট করে দাও, তাহলে এটা হচ্ছে 12, তাহলে এখানে নিউট্রন হচ্ছে 12। তাহলে এইভাবে তোমাদের পরীক্ষা আসতে পারে ফর এনি কাইন্ড অফ কম্পিটিটিভ এক্সাম অ্যান্ড অলসো স্কুল লেভেল এক্সাম। কি কোশ্চেন আসতে পারে, এরকম একটা সিম্বল তোমাদের দিয়ে দিল বা এখানে এক্স দিয়ে দিল, সাপোজ এক্স দিয়ে বলে দিল এটা, এখানে তার অ্যাটমিক নাম্বার কোশ্চেন আসতে পারে, অ্যাটমিক নাম্বার কত, 11, প্রোটন নাম্বার কত, অ্যাটমিক নাম্বার যা হয় তাই হয়, অর্থাৎ 11, এবং ইলেকট্রন হচ্ছে 11, এবং নিউট্রন তোমার কি করতে হয়, মাস নাম্বার থেকে তখন সাবস্টিটিউট করতে হয় প্রোটিনটা, অর্থাৎ এখানে পি প্লাস এন ছিল, এখানে পি সাবস্টিটিউট করে দিলাম মানে এনটা পেয়ে গেলাম, নিউট্রন হচ্ছে 12 পেয়ে গেলাম।
ওকে, অর্থাৎ এটা হচ্ছে অ্যাটমিক স্ট্রাকচারের বেসিক কনসেপ্ট তোমাদের আমি বললাম। এবং এই যে ফর্মুলাটার সূত্র আছে কোন শেলে কতগুলো করে ইলেকট্রন থাকবে এই জিনিসটা তোমাদের বোঝানো হবে কীভাবে। একটা 2n² সূত্র, এই সূত্রটা আছে 2n²। তাহলে প্রথম ঘরে 2 × 1² তার মানে 2 গুণ 1 অর্থাৎ দুটো ইলেকট্রন থাকবে। ঠিক পরেরটা ক্ষেত্রে কি, এটা হচ্ছে কে সেলের ক্ষেত্রে, কে সেল। এল সেলের ক্ষেত্রে কি হবে 2 × 2² মানে 2 × 2 দুগুণে 4, 4 দুগুণে 8, কেমন। এবং পরেরটা ক্ষেত্রে হবে এল, এটা এল গেল। এবার এম সেলে যদি বলি তাহলে 2 × 3² মানে 2 × 9 মানে তোমার হচ্ছে 18টা ইলেকট্রন। এইভাবে আমরা কিন্তু কে, এল, এম সেল এবং এন সেলে ইলেকট্রন সংখ্যাগুলো কাউন্ট করতে পারি। এবার আমি যেটা করবো তোমাদেরকে আইসোটোপ নিয়ে বোঝাবো। ওকে, নেক্সট পার্ট আমরা যেটা দেখাচ্ছি সেটা অর্থাৎ আমাদের অ্যাটমিক স্ট্রাকচারের কন্টিনিউয়েশন চলছে। আমরা চলে এসেছি আইসোটোপ পর্বে। আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন নিয়ে আমরা ডিসকাস করব। প্রথমত বলি আইসোটোপ। হোয়াট ডু ইউ মিন বাই আইসোটোপ? এখানে দুটো আইসোটোপ দেওয়া আছে, দেখো। একটা ক্লোরিন 1735, ক্লোরিন 1737। আমি তোমাদের কি বললাম, এই যে নিচে যে সংখ্যাটা ডিনোট করে সেটা কি না অ্যাটমিক নাম্বার। ওকে, অ্যাটমিক নাম্বার। দেখো দুটোর ক্ষেত্রেই অ্যাটমিক নাম্বার কিন্তু সেম। অ্যাটমিক নাম্বার দুটোর মধ্যে একটা রিলেশন বিটুইন এস্টাবলিশ করে যদি অ্যাটমিক নাম্বার সেম, বাট মাস নাম্বার ডিফারেন্ট। এখানে মাস নাম্বার 35 ডিনোট করছে, এখানে মাস নাম্বার ডিনোট করছে 37। তাহলে আমরা আইসোটোপ তাকে বলতে পারি না অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার আর ডিফারেন্ট, দেন ইট ইজ কল্ড আইসোটোপ। তোমাদের পরীক্ষা হলে দিয়ে দিতে পারি, এরকম দুটো আইসোটোপ দিয়ে দিতে পারে, দিয়ে বলতে পারি এদের মধ্যে রিলেশন কি, আইসোটোপ, আইসোবার, আইসোটোন অ্যান্ড নান অফ দ্য অ্যাবভ। তোমাদের আনসার হবে আইসোটোপ, বিকজ অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার আর ডিফারেন্ট। সিমিলারলি আর একটা দেখো তোমাদের দিয়েছি, খুব সুন্দর করে যদি তোমরা দেখো, এখানে 8 মানে এটা কিন্তু অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার কেমন, এটাও কিন্তু অ্যাটমিক নাম্বার 8। ওকে, দুটোর ক্ষেত্রেই অ্যাটমিক নাম্বার 8 মানে অ্যাটমিক নাম্বার সেম বাট মাস নাম্বার দেখো, একটার ক্ষেত্রে তোমার মাস নাম্বার একটা 16 ইন্ডিকেট করছে, আর একটা কি ইন্ডিকেট করছে তোমার এখানে মাস নাম্বার 18। তার মানে বুঝতেই পারছো, অর্থাৎ আইসোটোপ মানেই তোমার অ্যাটমিক নাম্বার সেম বাট দে হ্যাভ ডিফারেন্ট মাস নাম্বার। ওকে, অর্থাৎ অ্যাটমিক নাম্বার সেম মানেই, অর্থাৎ অ্যাটমিক নাম্বার যখন সেম হবে কেমিক্যাল প্রপার্টিজ আর সেম। কেমিক্যাল প্রপার্টিজ সেম, ভেরি ইম্পর্টেন্ট ম্যাটার। কেমিক্যাল প্রপার্টিজ মনে রাখবে, অ্যাটমিক কেমিক্যাল প্রপার্টিজ ডিপেন্ড অন অ্যাটমিক নাম্বার। যেহেতু এক্ষেত্রে দুটো অ্যাটমিক নাম্বার সেম, এক্ষেত্রে দুটো অ্যাটমিক নাম্বার সেম, তাদের কেমিক্যাল প্রপার্টি এক কিন্তু মাস নাম্বার ডিফারেন্ট, তাই জন্য এদের ফিজিক্যাল প্রপার্টি আলাদা হবে। কেমিক্যাল প্রপার্টি এক হবে বাট ফিজিক্যাল প্রপার্টি আলাদা হবে। নেক্সট চলে যাচ্ছি আমরা আইসোবার। আইসোবারে দেখো কি দেখতে পাচ্ছ, কিছু একটা সুন্দর ভালো করে জিনিসটা যদি অবজার্ভ করো তোমরা এখানে একটা জিনিস দেখতে পাবে। কি দেখতে পাবে, দেখো প্রত্যেকের মাস নাম্বার সেম, মাস নাম্বার সেম, তিনটেরই মাস নাম্বার কিন্তু 40। ওকে, খুব সুন্দর একটা জিনিস, মাস নাম্বার সেম বাট অ্যাটমিক নাম্বার 18, অ্যাটমিক নাম্বার 19, অ্যাটমিক নাম্বার 10, তাহলে ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। ওকে, তো ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার যখন থাকবে বাট মাস নাম্বার যখন সেম হবে তখন আমরা একে আইসোবার বলবো। এটা হচ্ছে আর্গন 1840, আর্গন 19, এটা পটাশিয়াম 1940, ক্যালসিয়াম 2040। ওকে, তাহলে আইসোবার কি হবে, অর্থাৎ যাদের সেম মাস নাম্বার হবে এবং অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট হবে তাদেরকে আইসোবার বলবো, আর্গন, পটাশিয়াম, ক্যালসিয়াম। এবং আরেকটা বৈশিষ্ট্য যদি মাস নাম্বার এক হয় তাদের ফিজিক্যাল প্রপার্টি সেম হবে, ফিজিক্যাল প্রপার্টি সেম হবে। যেহেতু এদের অ্যাটমিক নাম্বার ডিফারেন্ট তাই কেমিক্যাল প্রপার্টিজ ডিফারেন্ট হবে। ওকে, এই দুটো জিনিস কিন্তু ভালো করে বুঝবে এবং প্রত্যেকটা পরীক্ষায় কিন্তু এখান থেকে প্রশ্ন কিন্তু আমাদের আসে, তাই এগুলো পয়েন্ট টু বি নোটেড। ওকে, নেক্সট চলে যাবো আইসোটোনে। আইসোটোন, আইসোটোনে কি দেখতে পাচ্ছ, দেখো এখানে তোমাদের মনে প্রশ্ন আসতে পারে স্বভাব সিদ্ধ ভঙ্গিতে যে স্যার এখানে অ্যাটমিক নাম্বার 6, অ্যাটমিক নাম্বার 7, অ্যাটমিক নাম্বার 18, ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার। তাহলে আমি লিখতে পারি ডিফারেন্ট অ্যাটমিক নাম্বার, মাস নাম্বার প্রত্যেকটা ডিফারেন্ট, মাস নাম্বার প্রত্যেকটা ডিফারেন্ট। তাহলে কি করে আইসোটোন হচ্ছে, কথায় টোন আছে না, মানে নিউট্রন সেম হবে। কি করে 14 - 6 8, এখানে 15 - 7 8, 18 এটা কত অক্সিজেন আছে 8 16, তাহলে 16 - 8 that is 8। নিউট্রন নাম্বার সেম, নিউট্রন, তাহলে when atomic number mass number both are different but neutron number same হলে that is known as isotone।
কার্বন আইসোটোপ, এটা নাইট্রোজেন আইসোটোপ, অক্সিজেন আইসোটোপ, C614 N715 O816। ওকে, ভালো করে জিনিসটা বুঝে নাও, প্রত্যেকটা পরীক্ষা কিন্তু আইসোটোপ, আইসোবার এবং আইসোটোন সম্বন্ধে আসে। ওকে, অ্যাটমিক স্ট্রাকচার আমরা এবার মেইন পর্বে ঢুকে যাব। অর্থাৎ আমরা আগেই বলেছিলাম কোনো পরমাণুর নিউক্লিয়াসে প্রোটন এবং নিউট্রন থাকে এবং এর বাইরের চারিদিকে ইলেকট্রনগুলো রিভলভ করে, তাই তো? এটা আমরা কিন্তু আগেও ডিসকাস করেছি। n = 1, n = 2, n = 3, k সেল, l সেল, n সেল। আমার প্রশ্ন এবার যেটা হচ্ছে, পরমাণুর ইলেকট্রনগুলো কোথায় কোথায় অবস্থান করে সেটা জানতে হবে। এর জন্য 4টে কোয়ান্টাম নাম্বার আছে, কোয়ান্টাম নাম্বার। তো এই কোয়ান্টাম নাম্বারগুলো নিয়ে আমরা ডিসকাস করব। অর্থাৎ n মানে হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। ওকে, প্রিন্সিপাল, সরি, n মানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার। l মানে হচ্ছে অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। ওকে, এবং nlm, m ফর ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার। ওকে, এবং s ফর স্পিন কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। ওকে, এবার তুমি এটা বুঝবে কি করে? মনে রাখবে যে অরবিটালগুলো যেগুলো আছে, s আছে, p আছে, d আছে এবং f। s অরবিটাল স্ফেরিক্যাল শেপ, p হচ্ছে ডাম্বেল শেপ, তোমার ডাম্বেল শেপ আর p, এবং এটা x axis আছে, d হচ্ছে ডিফিউজড, f হচ্ছে ভেরি মাচ ডিফিউজড। তাহলে s অরবিটাল, p অরবিটাল, d অরবিটাল, f অরবিটাল। s অরবিটাল স্ফেরিক্যাল, p অরবিটাল ডাম্বেল শেপ, d ডিফিউজ, f ভেরি মাচ ডিফিউজ। স্ক্রিনিং ক্যাপাসিটি কার বেশি? s এর, দেন p, দেন d, sp d f। স্ক্রিনিং ক্যাপাসিটি, আবরণী ক্ষমতা ক্রম। ইলেকট্রনগুলো প্রথমে সর্বপ্রথম s অরবিটাল প্রবেশ করে, তারপর p অরবিটাল, তারপর d অরবিটাল, তারপর f অরবিটাল। অর্থাৎ স্ক্রিনিং ক্যাপাসিটি অর্ডার হচ্ছে sp d f। ওকে, সাপোজ ধরো তোমাকে একটা দিয়ে দিলাম, পরীক্ষা দিল 2s অরবিটাল। n এর মান কত হবে? n এর মান সব সময় ফার্স্টে যে নাম্বারটা থাকবে সেটা হবে l কি? l ফর অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। আমি অলরেডি উই হ্যাভ ডিসকাসড অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার। l এর যে ভ্যালু ডিপেন্ডিং অন দ্য নেচার, 0, 1, 2, 3। 0 হলে s, 1 হলে p, 2 হলে d আর 3 হলে f, spdf। তাহলে এখানে তোমার s অরবিটাল আছে, তাহলে l এর মান কত হবে? 0 হবে। m এর মান ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, m এর মান সবসময় -l থেকে শুরু হয়ে ভায়া 0 হয়ে +l এ ওঠে। -l থেকে শুরু হয়ে 0 হয়ে +l এ ওঠে। তাহলে 0 এর আবার মাইনাস প্লাস কি হবে? তাহলে आंसर 0 হবে। আর s মানে হচ্ছে স্পিন কোয়ান্টাম নাম্বার, মানে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, সেই প্লাস মাইনাস হাফ, অলওয়েজ প্লাস মাইনাস হাফ। ওকে, এইভাবে তোমাদের নির্ণয় করতে হবে। এটা হচ্ছে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার। আরেকটা एग्जांपल দিয়ে বুঝাচ্ছি তোমাকে, 3d। n কত হবে? ফার্স্টে যে নাম্বারটা 3, l এর ভ্যালু, d মানে 3, তাহলে 3। m এর ভ্যালু আমি কি বলেছি? -l থেকে শুরু হবে, ভায়া 0 এ +l উঠবে, -3, -2, -1, 0, +1, +2, +3। কেমন? s এর ভ্যালু অলওয়েজ কি হবে? প্লাস মাইনাস হাফ হবে। ওকে, এইভাবে তোমাদের এটা ডিটারমাইন করতে হয়। এবং বিসিএস পরীক্ষা, ডব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস পরীক্ষায় এইভাবে বিভিন্ন রকম কিন্তু প্রশ্ন আমাদের আসে। অর্থাৎ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার, স্পিন কোয়ান্টাম নাম্বার কিন্তু জানতে চাই। তো তোমরা সকলে এই অ্যাটমিক স্ট্রাকচার সম্বন্ধে আজকে যে ক্লাসটা নিলাম তোমাদের জন্য, তোমরা এটা পুরো খাতায় লিপিবদ্ধ করো, বাড়িতে এটা নিয়ে পড়াশোনা করো, এবং কোনো বিষয়ে সমস্যা হলে আমার ফেসবুক, ইউটিউব যদি কমেন্ট করতে পারো, আমি তোমাদের ডিটেলসে বুঝিয়ে দেবো, ঠিক আছে? আর আমাদের কন্ট্যাক্ট নাম্বার 9062031567। অর্থাৎ আমাদের অফলাইন এবং অনলাইন দু ধরনের ব্যাচ চলছে। তোমরা যারা ইন্টারেস্টেড আছো জয়েন করতে পারো, ঠিক আছে? আর এই ভিডিওটা শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। যারা নতুন দেখছো তারা তো অবশ্যই শেয়ার আর সাবস্ক্রাইব করবে। তোমার এই ভিডিওর একটা লাইক অন্যকে দেখার বিশেষ সুযোগ করে দেবে। তাই সকলকে বলবো ভিডিওটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটি টিপে দাও, অর্থাৎ যাতে তোমরা এই ভিডিওটা কিন্তু প্রত্যেকে দেখার একটা সুবর্ণ সুযোগ পায়। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং।